দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেলে রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। দর্শক সামনে নির্বাচন, বুঝতেই পারছেন যে নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি এখন আমরা কথা বলছি, কথা শুনছি। আজ রাউন্ড টেবিলে যে বিষয়ে আমরা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটিও নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের দিকে এগুচ্ছে দেশ, আর এই নির্বাচনমুখী বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা আমরা বলবো, শুনবো। আমাদের সঙ্গে চারজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিয়ে শুরু করতে চাই। আমার ঠিক বায়ে রয়েছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। তারপরই রয়েছে নিথুন বাবু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, বিএনপির যে সাংস্কৃতিক সংগঠন সেই জাসাস নেতা এবং সঙ্গীত পরিচালক। আমার ঠিক ডানে আছেন জনাব পারভেজ খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের উচ্চ পরিষদ সদস্য। আর একদম শেষে সর্বডানে আছেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। আপনাদের চারজনকেই চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি শুরু করতে চাই আমাদের সর্বকনিষ্ঠ রাজনীতিবিদ, আমি যদি ভুল না করি, জনাব মাহবুব আলম আপনাকে দিয়ে। নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচন ঘিরে বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি মনে হয় অপেক্ষা করে নাই যতটা এইবার অপেক্ষা করছে। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে আমরা ক্ষমতা দিতে চাই বাংলাদেশের মানুষ। আবার একই সাথে শঙ্কাও আছে সমানতালে, নির্বাচনটা আদৌ হবে কি না। যে ধরনের আইনশৃঙ্খলা আমরা চাই সেই রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে কি না। আপনার কাছ থেকে মূল্যায়নটাকে জানতে চাই, আপনার দলের অবস্থান, আপনার অবস্থান। দেখেন, বাংলাদেশ এখন পুরোপুরি নির্বাচনের ট্রেনে উঠে গেছে এবং আমরা আসলে গত 17 বছর যেই ফাইটটা করে আসছি যে একটা সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের যে আসলে গণতান্ত্রিক ট্রানজিশনটা দরকার, সেটার জন্য আসলে আমাদের এই আন্দোলন সংগ্রাম ছিল। তো ফাইনালি সেই মুহূর্তটা আমাদের খুবই সন্নিকটে এবং ইতিমধ্যে আমার দল এনসিপি তার 125 জন প্রার্থী ঘোষণা করেছে। আমিও একজন প্রার্থী, আমি চাঁদপুর 5 আসন থেকে নির্বাচন করছি। আপনার জন্য শুভকামনা। জি, আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, মানুষের ব্যাপক আগ্রহ দেখছি, মানুষও আসলে নির্বাচন কেন্দ্রিক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। তবে সংখ্যা অনেকগুলো সংখ্যা। এক নম্বর বিষয় যে আমাদের জুলাইয়ের একজন অন্যতম যোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন ঘাতকের গুলিতে। তো এমন অবস্থায় আসলে সারা দেশব্যাপী যারা আসলে জুলাই আন্দোলনের যোদ্ধা ছিলেন তারা সবাই শঙ্কিত এবং আমরা সরকারের একটা স্পষ্ট ব্যর্থতা দেখেছি এই হত্যাকাণ্ডের পর। সরকার, আমরা দেখতে পেলাম যে খুনি আমাদের সামনে থেকেই ভারতে চলে গেল, কিন্তু সরকার আসলে ভারতে চলে যাওয়ার পর তারা দেখলাম যে বর্ডারে কড়াকড়ি দেওয়া সহ নানা উদ্যোগ গ্রহণ করলো। তো সরকার যদি এই যে যারা প্রার্থী তাদেরকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই নির্বাচন আসলে কি হবে সেটা নিয়ে আসলে একটা বড় ধরনের শঙ্কার জায়গা আছে। এছাড়া নির্বাচন কমিশনের থামাতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে খুনির অবস্থান শনাক্ত হয়েছে, মানে ভারতে চলে গেল, এই বিষয়টা কি একদম চূড়ান্তভাবে বলা যায় কি না? না, উনি যেটা বলছে যে এখনো শনাক্ত করা যায়নি, শনাক্ত করতে পারলে তো আমরা গ্রেফতার করতাম, ওনার ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল। তো এটাও আসলে ওনার একটা বড় ব্যর্থতার জায়গা আমরা মনে করি, কারণ আসলে আমরা সবাই দেখেছি এবং আপনারাও নিউজ করেছেন এবং বিভিন্ন মিডিয়াও নিউজ করেছে, সেখানে আমরা দেখতে পেলাম যে খুনি আসলে কোন রোড ধরে কিভাবে ভারতে গেল। তো এই জায়গা থেকে আসলে সরকার যে আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলাম এবং আইনশৃঙ্খলা যে বাহিনীর আমরা সংস্কার দাবি করলাম, কিন্তু সেটার আসলে কিছুই হয়নি। তো এই সংখ্যাগুলোর জায়গা থেকে তো আছে। পাশাপাশি আমরা নির্বাচন কমিশনের দিক থেকেও যদি বলি, এই নির্বাচন কমিশন আসলে কোনো ধরনের কিন্তু কোনো নির্বাচনের অভিজ্ঞতা নাই। তারা একসাথে 2টা নির্বাচন আগামী দিনে আয়োজন করবে এবং তাদের আসলে প্রস্তুতি কি? আমরা দেখলাম যে সরকার একটা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে প্রায় বলল যে 65% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশন এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সঠিকভাবে নির্বাচন করার জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে এটাও আসলে আমাদের কাছে স্পষ্ট না। সব মিলিয়ে একটা মানে কোন দিকে আসলে কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন হবে এটা নিয়ে আমরাও আসলে শঙ্কা আছে। জি, আমি আপনার সহ-আলোচক আর একজন তরুণ রাজনীতিক রাশেদ খান,
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আপনার অবজারভেশনটা কি? আপনি সবসময় ভোকাল, আপনি কথা বলেন দেশের কথা, দশের কথা। নির্বাচন সম্ভাবনা এবং শঙ্কার জায়গাটা। সবাইকে শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে, তবে এখনও পর্যন্ত মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। মানুষ এখনও সন্দেহ সংশয়ে ভুগছে এবং যারা প্রার্থী হিসেবে গণসংযোগ করতে যায় তাদের কাছে মানুষ প্রশ্ন করে যে আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে ইলেকশন হবে কি না। জি। এবং যে কথা মাহবুব আলম নিজেই বললেন, আমি নিজেও যখন আমার নিজ জেলা ঝিনাইদহতে গণসংযোগে যাই, প্রচারণা করি, তখন একই প্রশ্ন করে। বিশেষ করে উসমান হাদি হত্যাকাণ্ডের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রার্থীরা তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে। মানুষ হিসেবে মানুষের মধ্যে ভয় থাকবে, এটা আসলে খুব স্বাভাবিক। তো সেই জায়গায় একজন ব্যক্তিকে, একজন প্রার্থীকে ঢাকা শহরে প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জে তার ব্যক্তিগত নিরাপত্তা বা পরিবারের কথা বলে। ঢাকা শহরের মতন জায়গায়, এবং এটা সচিবালয়ের কাছাকাছি, সেখানে একজন প্রার্থীকে এভাবে প্রকাশ্যে হত্যা করলো এবং এই আসামিরা পালিয়ে গেল, কোনো বাধা তারা পায়নি। এই ব্যর্থতা কার? অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার, অবশ্যই প্রধান উপদেষ্টার। যদি আপনি এই ব্যর্থতার মার্কিং করেন তাহলে 1 নম্বরে প্রধান উপদেষ্টা, 2 নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 নম্বরে এই উপদেষ্টা পরিষদে যারা আছে সবাই, এরপরে 4 নম্বরে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টাকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গাইডলাইন করেন, তাকে বলেন যে আপনি এইভাবে কাজ করেন, আমার কাছে মনে হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করলেন? যখন এই ঘটনা ঘটলো আমার কাছে মনে হয় জুম্মার নামাজ পড়ে গিয়ে উনি শুয়ে পড়ছিলেন, মানে একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ছিলেন। তিনি খাইছেন দাইছেন, এরপরে রেস্ট নিয়ে হয়তো সন্ধ্যার সময় উঠছেন, শুক্রবারের দিন না, জি জি, একটু আরামেশ তো দরকার। উঠে দেখেন যে আসামিরা পালিয়ে গেছে, তাই না? ধরার তো সুযোগ নাই। মানে এই হচ্ছে অবস্থা। এই জন্য আমরা বলছিলাম যে এখন আসলে তারুণ্য নির্ভর নেতৃত্ব দরকার। যে মানুষগুলোকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে তাদের আসলে নাতিপুতির সাথে খেলাধুলা করার সময়, টাইম পাস করার সময় বৃদ্ধ মানুষ আর শিশুর আচরণ প্রায় একই রকম, যেটা আমরা প্রবাদ হিসেবে জেনে থাকি, তাই না? ঠিক একটা শিশু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সবাই না, এখানে অধিকাংশ যারা আছে তারা বয়স্ক এবং তারা আসলে এই ফাংশনটা বোঝেন না, মাথায় সেন্স কাজ করে না। যদি করতো, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম বা ভাই যদি হতেন, আমার কাছে মনে হয় এখানে যারা আছেন কি করতেন, এই ঘটনা ঘটার পর সাথে সাথে আমি আর্মি, পুলিশ, র্যাব, এমনকি আমি বিজিবিকে বলতাম যে তোমরা পাহারা বসাও, আসামি যাতে কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। অতীতের রেকর্ড রয়েছে যে খুন করে ভারতে পালিয়ে গেছে, জি, এমনকি এই যে ফ্যাসিস্ট হাসিনা সেও পালিয়ে গেছে, তাই না? সীমান্ত দিয়ে বিভিন্ন জায়গা থেকে পালিয়ে গেছে। তো আপনার মাথায় তো কাজ করতে হবে। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় আসলে কাজ করে না, তিনি অচল। আজকে দেখলাম যে ইনকিলাব মঞ্চের যারা রয়েছে গালিগালাজ করতেছে। আসলে এই ধরনের গালিগালাজ আমারও করতে মন চায়, কিন্তু যেহেতু রাজনীতি করি সুতরাং কিছু সভ্য আচরণ করতে হয়। গালি দিলেও সেটা আসলে খুব মিষ্টি ভাষায় বলতে হয়, তাই না? আমরা তো তাদের মতন স্বাভাবিকভাবে বলতে পারতেছি না, জি, কিন্তু তারা বলতেছে কোন জায়গা থেকে? রাক্ষবের জায়গা থেকে। যে এতদিন গেলে এখনো পর্যন্ত আপনি কাউকে ধরতে পারলেন না, আপনি বলতেছেন যে আসামি কোথায় আছে ট্রেস করতে পারতেছি না। ওরে ভাই, আসামি তো বাংলাদেশেই ছিল, 7 ঘন্টা সময় পেয়েছে, এখন ভিডিও দেখছি যে 12 ঘন্টা। মানে খুনটা, গুলিটা যেহেতু বাংলাদেশে হয়েছে, এক্স্যাক্টলি 12 ঘন্টা সময় পেয়েছে। এই 12 ঘন্টার ভিতরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। অথচ এই উসমান হাদি একজন পরিচিত ব্যক্তিত্ব, একজন পাবলিক ফিগার, তার জনপ্রিয়তা রয়েছে। এরকম একজন ব্যক্তি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা তাকে গুলি করা হলো, কোনো ধরনের ইয়ে নাই। মানে তারা মনে করছিল হয়তো হালকা পাতলা লেগেছে, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। মানে মানুষের উপর যখন আক্রমণ হয় তারা গুরুত্ব দেয় না। এর আগে যখন নুরুল হক নূর শাহ আমাদের উপর আক্রমণ হলো, বিচারটা হয়েছে, এখনো পর্যন্ত তদন্ত কমিশন কোনো প্রতিবেদন দেয় নাই। কারে বিশ্বাস করবেন? এই সরকারকে আর বিশ্বাস করার সুযোগ নাই। মুখে বলছে মিষ্টি কথা, নির্বাচন হবে ফেব্রুয়ারির 12 তারিখে, খুব সুন্দর নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন। তো ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য ইতিহাসের সেরা পরিবেশ লাগবে না? লাগবে তো, সেই পরিবেশ তৈরি করার দিকে তাদের কোনো মনোযোগ আছে? মনোযোগ নাই। তারা মনোযোগ দিচ্ছে ধান্দাপাতি করার দিকে। খোঁজ নিয়ে দেখেন এই উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা দামি এমপিদের সম্পদ পাহারা দিচ্ছে। 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে, তারা কি ধোয়া তুলসী পাতা? তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমরা শুনেছি।
সেই অভিযোগের কোনো তদন্ত করা হয়েছে? একজন ছাত্র উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ ছিল না? ছিল। সেই এপিএস কে গ্রেফতার করা হয়েছে। না। এখন এপিএস শুধু এখনো প্রকল্প উদ্বোধন করছে। এক্স্যাক্টলি, সেই এপিএস এখন নাকি নির্বাচন করবে। বিশাল মিছিল নিয়ে সে এলাকায় মাগুরাতে দেখলাম যে সে শোডাউন দিতেছে। জি জি। এই এপিএস নির্বাচন করবে, তার বিরুদ্ধে অভিযোগ আসলো। দায়িত্ব কি ছিল? দুদক তার আপনার এনআইডি লক করেছে এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। তো যে মানুষটিকে আপনি মনে করছেন যে সে অপরাধ করতে পারে, অপরাধ প্রবণ, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে, রিমান্ডে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাকে আরও যাচাই করা দরকার ছিল যে উপদেষ্টাও এর সাথে জড়িত আছে কিনা। এই কাজগুলো করেছে। আরও দুজন ছাত্র উপদেষ্টা, নাহিদ ইসলাম, তিনি একটা পার্টির প্রধান হয়েছেন। দেখেন, তিনি 6 মাস দায়িত্বে ছিলেন, তার 6 মাসের প্রত্যেক মাসে তার আর্থিক হিসাব দেওয়ার কথা ছিল। এই কমিটমেন্ট তারাই করেছিলেন, আমি না। জি। এই যে 2জন উপদেষ্টা 16 মাস পরে পদত্যাগ করলো, 16 মাসের 16 বার হিসাব কোথায়? আর্থিক হিসাবটা কোথায়? আপনি বলছেন যে আগামী রাষ্ট্র খুব সুন্দর হবে। হ্যাঁ, তো বিপ্লবের স্পিড তো শেষ হয়ে গেছে। এখন আর ওই জুলাই বিক্রি, মানুষ কিন্তু তাদেরকে বলছে যে আওয়ামী লীগ যেভাবে জুলাই বিক্রি করেছে, এরাও অনেকে এভাবে জুলাই বিক্রি করছে। দেখেন, উসমান হাদি আজকে বাংলাদেশে হিরো কেন হলো? কেন তার জানা যায় লাখো কোটি মানুষ জমায়েত হলো? এর কারণটা কি আপনাকে বুঝতে হবে। এই উসমান হাদি কোনো সমন্বয়ক ছিল না, কোনো সমন্বয়ক ছিল না, আমার আপনার মতো একজন সাধারণ অংশগ্রহণকারী ছিল আন্দোলনে, তাই না? সেই উসমান হাদি আজকে ওই নায়ক মহানায়কদেরকে ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের বরং সেন্টিমেন্টটা এই সময়ে ক্যাপচার করেছে। সবার কাছে আইডল হয়ে তিনি দাঁড়িয়েছেন। কেন? কারণ জুলাইয়ের চেতনা তিনি ধরে রাখতে চেয়েছিলেন এবং এই উসমান হাদি এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে, এনসিপিকে নিয়ে অসংখ্যবার সমালোচনা করেছে না? যে এনসিপি আওয়ামী লীগের স্টাইলে জুলাইকে বিক্রি করছে, উসমান হাদি বলে গেছে। তাহলে এনসিপির রাজনীতি তো আমরা এরকম চাই নাই। নতুন দল, তারুণ্য নির্ভর দল, মহানায়কদের দল, যারা এই গণঅভ্যুত্থানে হাসিনার হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করেছে। ঠিক শেখ মুজিব যে কাজটা করেছিল আপনার ওই 71-এর পরে যখন ক্ষমতা হাতে পাইল, সে মহা ভিলেন হলো। আমি বলতেছি না আমাদের মহানায়করা ভিলেন হয়ে গেছে, কিন্তু কথা হলো তাদের কাছে যে প্রত্যাশাটা ছিল, এই প্রত্যাশার শিকিয়ানায় তারা পূরণ করতে পারে নাই। আমার সর্বশেষ কথা হলো, দেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচন আদায় করে নিতে হবে। এত আশঙ্কা আছে, আমি জানি। আমার ভাই উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, আগামীকাল হয়তো ভাইকে বা আমাকে বা আপনাকে। কিন্তু মানুষ কিন্তু এখন প্রতিরোধ গড়ে তুলেছে। হ্যাঁ, আমাদের ভিতরে আলোচনা সমালোচনা আছে, কিন্তু আওয়ামী লীগ তাদের প্রতি এক ধরনের কিন্তু বলা যায় যে কিছুটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল, যে আওয়ামী লীগের আর কিছু বলবো না, যা আবার হয়েছে। যখন উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলো, এখন অন্তত আমি মনে করি বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এনসিপি সহ প্রত্যেকটা দল এখন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একমত যে এই ফ্যাসিস্ট এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ উসমান হাদিকে হত্যা করেছে কে? ছাত্রলীগের ক্যাডার। সে কিন্তু বন্ধু বেশে উসমান হাদির আশপাশে জড়ো হয়েছিল, একসাথে নির্বাচনী প্রচারণা করছিল। তার মানে কি, যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরকে উসমান হাদির মতন পরিণতি ভোগ করা লাগতে পারে, সুতরাং সাবধান। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জাসাস নেতা ইথুন বাবু, আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে যে উৎসাহ উদ্দীপনা, একই সাথে আগামী 25 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন, আপনাদের প্রস্তুতি এটাও আপনি একটু দর্শকের জন্য জানাবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ভাই বন্ধুদেরকে, সবাইকে, চ্যানেলের যারা দেখছেন তাদেরকে। নির্বাচন, প্রথমে বললেন নির্বাচন তো ইনশাল্লাহ 12 তারিখে ফেব্রুয়ারিতে হবেই। জি। কারণ আমরা সবসময় যে আশার প্রদীপের সাথে থাকি, যদিও যুদ্ধক্ষেত্রে লড়াই, রাজপথে লড়াই আমাদের অভ্যাস আছে, করতে থাকি, দেশের জন্য জান দিতে, প্রাণ দিতে কোনো অসুবিধা নেই। নির্বাচন ইনশাল্লাহ হবে। আমি নেতিবাচক দিকটাই দেখি। আপনারা এখানে স্বাধীনতাভাবে কথা বলতে পাচ্ছেন, আমরা স্বাধীনভাবে এখনও চলতে পারছি, কথা বলতে পারছি, টকশো করতে পারছি, বাহিরে ডিজিএফআই বসে নাই, কে আসবে না আসবে, কি বলতে হবে না বলতে হবে, এগুলো তো নির্দেশনা নাই। আছে কি এখন? আগে তো চ্যানেলে ঢুকতে পারতেন না, যারা যারা লিস্ট থাকতো, এরা পারবে, ওরা পারবে, ওরা পারবে। এই 15 বছরের কথা বলতেছে। এখন তো আমরা অন্তত কথা তো বলতে পারছি, এই কথাতে তো কোনো বাধা আসছে না। এখানেও একটা মনে করেন বড় পাওয়া আমাদের, যে কথা বলতে পারছি। যে কথা বলতে পারে সে অনেক কিছুই করতে পারে। এবার হাদি ভাইয়ের কথাতে আসি, কথা বলতে বলেই কিন্তু আজকে চলে গেছে, টার্গেটেড হয়ে গেল। এরকম রাশিদ ভাইও টার্গেটেড, আমিও টার্গেট, আমার ছোটো ভাই মাহবুবও টার্গেট, আমার ভাই বসে আছে পারভেজ ভাই, হ্যাঁ পারভেজ ভাইও টার্গেটেড করছে কারা? প্রতিশোধমূলক রাজনীতি চলছে কোথায় থেকে? সেই জাসদ মৃত্যু ঘটনা চিন্তা করেন, 72-এর পরে 20,000 মেরে ফেললো,
বিচার চেয়েছিলেন, রক্ষী বাহিনীর বিচার চেয়েছিলেন, অমুক করেছিলেন, প্রতিবাদ হয়নি। যে প্রতিবাদটা হয়েছে 71 পরে আছে আমাদের 24-এ, করতে পেরেছে ছেলেরা, বুঝতে শিখেছে। এই বুঝানোর জন্য লোকগুনা কই? যারা বড় বড় লেকচার দেয়, যারা বড় বড় হেম করেন তারা কই? তাদেরকে কিন্তু ওই সময় খুঁজে পাওয়া যায়নি। আমরাই কিন্তু রাস্তায় আসছি, আমরাই বলেছি দফা এক দাফি এক শেখ হাসিনার পদত্যাগ, আমরাই বলছি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, আমরাই বলছি দেশটা তোমার বাপের নাকি। আমরা জানের ভয় করিনি, এখনও করি না। আমাদের মধ্যে হাদিকে যেভাবে প্ল্যান অনুযায়ী মারা হলো, এটা আমি বলবো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা তো ছিল, ব্যর্থতা অবশ্যই ছিল। কিন্তু তার আশেপাশের লোকজন, একজন লোক এসে তাকে যে প্লেস করলো ওই শয়তানটাকে, যে হত্যা করলো, এই শয়তানটাকে যে প্লেস করলো ওই লোকটা কই? মানে হাদির কাছে তাকে যারা নিয়ে গেল, ইন্ট্রোডিউস যে করলো, এটা কই? তো আমি এখন যদি মনে করেন পারভেজ ভাইয়ের সাথে একজন লোককে পরিচয় করে দিলাম, পারভেজ ভাই আপনার সাথে থাকবে, পারভেজ ভাই তখন কি উচিত হবে? ওই লোককে ইথুনবাবু দিয়ে গেছে বলে অমক সমক, এই যে মনে করেন প্রতিহিংসা রাজনীতিটা আমরা এখনও আঁকড়ে ধরে আছি। ওই যে উনি ওনার এলাকাতে গিয়ে ভোট করতে পারছে না, আমার মাহবুব ভাই দাঁড়িয়েছে চাঁদপুর 5-এ, ওনাকে যে অশান্তি করাবে, রে ভাই দেশটা সবার, দেশটা আপনি করেন, দাঁড়ান না, আপনার যদি জনপ্রিয়তা থাকে জিতে আসেন, দেশ চালান। আমাদের হানাহানি থেকে হটে আসতে হবে। এই হানাহানিটা মনে করেন আমাদের মধ্যে চলতে আসে 54 বছর, চলছে। আমি আপনাকে পছন্দ করি না, ওই আপনাকে পছন্দ করে না, আপনার নেতা আপনাকে পছন্দ করে না। জনাব মিথুনবাবু, আপনি একজন সাংস্কৃতিক কর্মী, সাম্প্রতিককালে দেখছি সাংস্কৃতিক কর্মীদেরকে টার্গেট করার একটা হুঁশিয়ারি আমরা তো দেখছি। টার্গেটে আছি। জি, আমরা যেহেতু তাকে গান দিয়ে নামাই দিয়েছি, আমাদের গান ভাইরা সবাই নিয়ে বাজিয়েছে, সবাই নিয়ে চলছে, তাদের সাথে তো আমাদের একটা অন্যরকম মোলাকাত ছিল। আমাকে তো হাদি ভাই আমাকে ছোট ভাই কমরেড বলে ডাকতো। সে আমার বেগম জিয়ার সাথে একটু দেখা করার জন্য এবং সারা রাত দোয়াও করতো। এই যে এগুলো লোক, আমরা তো রাজনীতির বাইরে তো আমরা সবাই ভাই, যেমন ওনার সাথে আমি মোলাকাত করতে হবে, অবশ্যই আমরা এই দেশের মানুষ, ছোট্ট একটা এই দেশ। জিনিসটা আমাদের মধ্যে নাই। এই জিনিসটার চর্চা হয়নি বলে আজকে না, আপনাকে আরও আগামীতে। এখন ঘটনা হচ্ছে 25 তারিখে আমার লিডার আসতেছে, 17 বছর পর পা দিচ্ছে। তাকে কিভাবে দেশ থেকে দেশান্তর করা হয়েছে, তার মাকে আমাদের বেগম জিয়াকে কিভাবে জেলে ভোট মামলায় টামলায় কিভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কথাগুলো চিন্তা করেন খালি। এই যে প্রতিশোধমূলক রাজনীতি, এখান থেকে যদি বেরোতে বাংলাদেশ না পারে, কোনোদিন বাংলাদেশের কোনো উন্নতি হবে না, জেনারেশনরা দেশের বাইরে চলে যাবে। ওকে, আমরা রিসিভ কিভাবে করার জন্য আপনারা কি করেছেন সেটাও একটু মানুষ জানতে চায়। ঐক্যর বিকল্প কিচ্ছু নাই। আপনি হিংসাকে পরিহার করতে হবে। সোজা কথায় তারেক রহমান কি বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানুষের পাশে থাকুন, মানুষকে পাশে রাখুন। সমঝোতার উপরে কিচ্ছু আসবে না। ভাইরা ভোটে দাঁড়িয়েছে, ওনার ভোট ওনাকে করতে দেবে, ওই যার মতো কাজ করবে, হানাহানিটা বন্ধ থাকবে। এই চর্চাটা কারা করে আসছে আপনি খালি খেয়াল করেন, ওখান থেকে আপনি উপাদান নিয়ে আপনার মানুষের কাছে দেন। আজকে উনি শেখ মুজিব নিয়েও কথা বললেন, ফ্যাসিস্টকে নিয়েও কথা বললেন। এরা কেন ফ্যাসিস্ট হলো, এরা কেন এরকম হলো, এদেরকে চর্চা করেন। এরা দিতে পারেনি, এরা দায়িত্বকে ক্ষমতা মনে করেছে, বিধায় আজকে কিন্তু দেশের এই পরিস্থিতি হয়েছে। যে দায়িত্বকে ক্ষমতা মনে করবে তার পরিণতি এটাই হবে। ক্ষমতাকে দায়িত্ব মনে করতে হবে, নট ক্ষমতা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি 30 সেকেন্ড অ্যাড করি। জি, ভাই যেটি সর্বশেষ বললেন, জি, যেহেতু অনেক পরে আসব, এই সরকার একই কথা বলেছিল যে আমরা এটাকে দায়িত্ব মনে করছি, সরকার কিন্তু ব্যর্থ হয়েছে। তো এই জন্য আমি বলতে চাই যে সবাই এটা আসলে মনে করলেও কাজটা আসলে করে না। এখন ঘটনা কি, সরকারকে ভুল ধরাই দিচ্ছে কিন্তু সংশোধন করাই দিচ্ছে না। এখানেও আমাদের একটা বিষয় আছে। সংশোধন তো আপনি করাই দিতে পারবেন না, আমরা তো ওনার হতে হবে। যদি সংশোধন করানোর জন্য একটা আইন আন্দোলন হতো তাহলে ভালো লাগতো, তোমাদেরকে এটা করতে হবে। বাংলাদেশের মানুষ কি সারা জীবন আন্দোলনই করবে? আজকে যেমন রাশেদ ভাই বললো, এনসিপির যে আমাদের ছোট ভাইগুনা যারা উপদেষ্টা হয়েছিল, তাদের পিএসকে অমক সমক, এগুলো এই গল্প আমি এর আগে এই আলটাতে করে গেছি। এগুলার যদি শুনেন, জবাবদিহিতা যেখানে থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, সেখানে বাধা আসবে না, সেখানে করতে হবে। জবাবদিহিতা নাই, আইনের শাসন নাই, আপনি কি করে এগুলো করবেন? আপনি আমাকে বুঝান। আমি আপনার সহ আলোচক জনাব পারভেজ খান, এনডিএম এর উচ্চ পরিষদ সদস্য, আপনার কথা শুনতে চাইছি। আপনার সহ আলোচক তিনজনের কথা আপনি শুনেছেন। নির্বাচনের যে সংখ্যা এবং সম্ভাবনা, সেটি নিয়ে আপনার দল, আপনাদের অবস্থানটা কি? আজকের অনুষ্ঠানের আমার সহ আলোচকবৃন্দ সহ চ্যানেল আই যে দর্শকরা এই মুহূর্তে আমাদের দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। এতক্ষণ আমাদের সহ আলোচকবৃন্দ, আমাদের বন্ধুরা যা বললেন নির্বাচন নিয়ে, দেশের সিকিউরিটি সিস্টেম নিয়ে,
অনেক বিষয়ে আলোচনা হয়েছে, প্রায় সব বিষয়ে আমি একমত। তবে আপনার প্রথম প্রশ্নটা ছিল আসলে নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি। জি, আসলে আমরা রাজনীতিবিদরা কি ভাবছি, পাবলিক কি ভাবছে, এই দুইটার মধ্যে প্রায় সময় আমাদের আসলে ফারাক হয়ে যায়। মানে রাজনীতিবিদরা আমরা একভাবে ভাবি, পাবলিক কিন্তু ওইভাবে ভাবে না, পাবলিক একটু ডিফারেন্টলি ভাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা জাজ করতে মিস করি, আমরা এটা জাজ করতে পারি না। এই জন্য আসলে আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের ডিসিশনগুলো সঠিক থাকে। কারণ ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমরা পাবলিক কি চায়, তাদের কি ডিমান্ড, Pulse-টা আপনারা- পাবলিক পালসটা আমরা ধরতে পারি, কারণ আমরা পাবলিকের মাঝে থাকি। এরপর চেয়ার আপনাদের করাপ্ট করে ফেলে। চেয়ার আমাদের করাপ্ট করে না, চেয়ারের পরিবেশ আমাকে ঘিরে ফেলে। ওকে, এই ঘেরা টোপ থেকে আমি বেরোতে পারি না। আমি তখন ওই পাবলিকের পালসটা বুঝি না, আমি বুঝি আমার ডান দিকের পালস, আমার বাম দিকের পালস, আমার পেছনের পালস। আমি এই পালসটাকেই মনে করি পাবলিকের পালস। কিন্তু এইটা যে তাদের ব্যক্তিগত পালস, ওই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি না, যারা নেতৃত্বে থাকেন, যারা দায়িত্বে থাকেন। তখন আপনার নিয়োগকর্তাকে আপনি ভুলে যান। তার মূল কথা হচ্ছে, আমি যেটুকু বুঝি, একজন রাজনীতিবিদ কখনোই খারাপ চিন্তা করে বসেন না, উনি ভালো চিন্তা করেই আসেন। একজন রাজনীতিবিদ যখন ক্ষমতায় আসেন, উনি একদিনের কথা চিন্তা করেন না, উনি দেশের কথা চিন্তা করেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, উনার পাশে যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওনারা অনেকেই ব্যক্তিগত চিন্তাটা করেন। যখন ব্যক্তিগত চিন্তাটা চলে আসে, তখন দেশের চিন্তাটা চলে যায়। তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে না? সেটাই তো কাজ। সেক্ষেত্রে তো যিনি রাজনীতিবিদ হবেন, যিনি দায়িত্বে বসবেন, তার প্রথম কাজ হচ্ছে নিজেকে ওই চেয়ারে বসে চিন্তা করা, ওই চেয়ারটা আসলে কি চায়। আমি যদি সবসময় আমার চেয়ারে বসে চিন্তা করি, তাহলে আমি সবসময় সঠিক ডিসিশন নিতে পারবো না। আমাকে আমার উল্টা পাশের চেয়ারে যিনি বসে আছেন তারটা ভাবতে হবে, আমাকে চিন্তা করতে হবে আমি ওই চেয়ারে থাকলে আসলে কি চাইতাম। আমি যদি জনগণের কাতারে যাই, আমি আসলে রাষ্ট্রের কাছে কি চাই, রাষ্ট্র কি আমাকে সেটা দিতে পারছে। আমি যদি ওই চেয়ারে বসে চিন্তা করি, আমি ওই চেয়ারে যদি ভাবি, তখন আমি সঠিকটা বুঝবো। আর আমি যদি এই চেয়ারে বসে ভাবি আমি তো রাষ্ট্র, আমার এটা দেওয়া উচিত না। এটা তো জনাব পারভেজ খান একটা ইউটোপিয়ান চিন্তার কথা আপনি বলছেন, যেটা অনেকটা কেতাবি কথা। বাংলাদেশের এই মুহূর্তে আপনার সমালোচক জনাব রাশেদ একটু আগেই ফোনে কথা বলছিলেন গানম্যান নিয়ে, আপনার নিশ্চয়ই আপনি শুনেছেন, কোথাও হয়তো উনি ইন্টারভিউ দিচ্ছিলেন গানম্যান নিয়োগ নিয়ে। বিবিসি বাংলাতে গানম্যান নিয়ে চলতে হচ্ছে আপনাদেরকে, এই কনটেক্সটে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই কনটেক্সটে আপনি কথা বলবেন। আচ্ছা, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আমি মনে করি নির্বাচন হবে, এতে কোনো ভুল নাই। কিন্তু নির্বাচন কতটা সহিংসতাবিহীন হবে, সেখানে নির্বাচন যারা করবে তাদের নিরাপত্তা কি হবে, নির্বাচন কতটা ফেয়ার হবে, এইটা হচ্ছে ম্যাটার করছে। এবং এখানে সবচেয়ে বেশি ম্যাটার করছে, আমি মনে করি একটা পক্ষ আমার কাছে মনে হয় নির্বাচন চাচ্ছে না, সেই পক্ষটার যে ভেস্ট ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কতখানি। এই পক্ষ কারা? এরা কি অদৃশ্য, দেখা যায় না, ছোঁয়া যায় না? এরা অদৃশ্য না, এরা অদৃশ্য আমরা না, সবাই বলছি একটা কিন্তু পক্ষ, সে এক পক্ষ কারা হ্যাঁ, আসলে? এই এক পক্ষ যে আছে, তারা যদি ছোঁয়াই যেত তাহলে তো আপনি ধরেই ফেলতেন, তাদের যদি দেখাই যেত। এরা সবসময় অন্ধকারে আপনার খেলে। দুই তরুণ রাজনীতি কিন্তু বলেছে তারা সরকার ধরতে চায় কিনা। এখন আসলে সরকার যে ধরবে, যেমন আমরা প্রথমে আসলাম কি হাদির ইস্যুটা নিয়ে, যে হাদি মারা যাওয়ার পর, গুলি খাওয়ার পর, মারা যাওয়া বলি না, গুলি খাওয়ার পর 12 ঘন্টা পরে তার কিলাররা চলে গেছে। আচ্ছা, এইটাতে ব্যর্থতা কার? আমরা ধরে নিচ্ছি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এটা কি আসলে ব্যর্থতা না এটা কি প্ল্যান্ড? আমাকে এটা জানতে হবে, এটা কি প্ল্যান কি? মানে কি আপনি সরকার এই প্ল্যানে জড়িত? সরকার কেন, আমি বলি না সরকার, কিন্তু প্ল্যানটা অনেকের হতে পারে না, আপনি বলছেন যে ব্যর্থ। না, এইটা ব্যর্থতা এক জিনিস, কিন্তু যদি প্ল্যান্ড হয় তাহলে কিন্তু প্ল্যানের মধ্যে অনেকে জড়িত থাকে। সরকার জড়িত থাকবে তাই না, সরকারের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, ওকে, সরকারের অনেকগুলো পার্ট থাকে। এই পার্টে কেউ জড়িত কিনা, কারণ আপনি খেয়াল করেন ঠিক ওই সমসাময়িক সময় একটা বাসায় একটা বাচ্চা মেয়ে আর তার মা মারা গেল, কোনো ক্লু নাই। বোধহয় 6 ঘন্টা না 8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে আমরা দেখলাম বরিশাল থেকে অ্যারেস্ট হয়ে গেল, ঘাতক অ্যারেস্ট হয়ে গেল। হাদি মারা গেল, একটা ছেলে বেরিয়ে একটা লাইন দিয়ে গিয়ে একটা বর্ডারে গিয়ে পার হয়ে চলে গেল, সব তো তার মানে অ্যারেঞ্জ করা। তাহলে এটা তো ছোটোখাটো হত্যা না, এটা তো অ্যারেঞ্জ করা। অ্যারেঞ্জটা কে করলো? তাকে তো পাঠানো, ওই যে ভাই বললেন, তাকে তো আগে পাঠানো হয়েছে। পাঠালো কে? তাহলে তো এটা অনেক আগের একটা পূর্ব পরিকল্পনা। তাহলে হাদিকে কেন টার্গেট করলো? হাদি এমন কি হয়েছে বাংলাদেশে তাকে টার্গেট করলো?
কেন টার্গেট করলো? ওনাকে তো টার্গেট করেনি, আমাকে করেনি, বা আরো অনেক বড় কেউ করেনি। আপনারা যে টার্গেটেড না সেটা না, তো আমি আপনি সেটাই জানেন না। বলছি, আমি সেটাই আসতে চাচ্ছি যে হাদিকে টার্গেট করলো, তাহলে হাদিকে টার্গেট করার পেছনে এইটা মানে র্যান্ডম টার্গেট না, ইটস নট এ র্যান্ডম টার্গেট। এটা অনেক দিন ধরে প্ল্যান করে টার্গেট করেছে। কেন করেছে? যে হাদিকে টার্গেট করে বাকিদেরকে শেখানো, একটা হতে পারে বাকিদের তো তোমরা একটু স্লো চলো, হয়তো একটা ভেস্টেড গ্রুপ, তারা চাচ্ছে না বাংলাদেশ যেভাবে যাচ্ছে ওইভাবে যাক, বা হাদির মতো চিন্তাভাবনা যারা করে, আমি এখানে বলতে চাই হাদির মতো চিন্তাভাবনা এটা কি যারা করে, নির্বাচন থামিয়ে দেওয়া বা নির্বাচন থেকে বিঘ্ন আসছি ঘটানো? এটা হচ্ছে হাদির মতো চিন্তাভাবনা যারা করে, যারা প্রো বাংলাদেশি, যারা শুধু বাংলাদেশকে চিন্তা করে, এই ম্যাপটাকে নিয়ে চিন্তা করে, তাদেরকে থামিয়ে দাও। হতে পারে এটা। আর একটা হতে পারে আর একটা গ্রুপ যারা দেশে ইলেকশন চায় না, যারা এই রাজনৈতিক যে আমাদের চেঞ্জ আসতেছে সামনে, সেই চেঞ্জটা চায় না, তারাও চিন্তা করতে পারে আজকে হাদি করব, কালকে অমুক করব, তসুক করব, তখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এবং অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমি আমার ঘোলা পানিতে মাছটা ধরবো। হয়তো একটা গ্রুপ হইতে পারে। আর আরেকটা গ্রুপ হইতে পারে যারা হাদির চিন্তা চেতনাকে অশ্রদ্ধা করে, ঘৃণা করে। তারা চিন্তা করতে পারে হাদির মতো এরকম হাজারটা হাদি বাংলাদেশে তৈরি হচ্ছে, আজকে আমাদের মতো আমরা যারা সিনিয়র, আমাদের মধ্যেও হাদির চেতনা জাগ্রত হচ্ছে। হাদির মতো ছেলে আমাদেরকে কিন্তু ওই জিনিস শেখাচ্ছে যে আগে ফার্স্ট বাংলাদেশ, প্রথম আমার দেশ, প্রথম আমার এই মানচিত্র, তারপর এভরিথিং। এই চেতনা থেকে যদি আমাদেরকে কেউ আটকাতে চায়, সরাতে চায়, তারা ওরকম হাদির মতো কাউকে হত্যা করার চিন্তা করতে পারে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ খান। আমি একটু আমাদের তরুণ রাজনীতিক মাহবুব আলম আপনার কাছে আবার যেতে চাই। জনাব রাশেদ খান আপনাদের দলের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের কথা বলেছেন যারা উপদেষ্টা ছিলেন, পদত্যাগ করেছেন আগে, এই কয়েকদিন আগে পদত্যাগ করেছেন। আপনাদের দলের মধ্যে কি এই বিষয়গুলো আলোচনা আসছে যে এই যে সম্পদের বিবরণী প্রতি মাসে ভাই জমা আমি দিবেন? একটু বলি, এটা কিন্তু আমি তাদের দলের সমালোচনা করি না, যেহেতু সরকারের না, part আমি ছিল, বলেছি যে দল না, সরকারের উপদেষ্টা দলের ছিল। তারা তো দলের শীর্ষ নেতৃত্ব। হ্যাঁ, সরকারের পার্ট থাকলে সমালোচিত হবেই এবং প্রশ্ন আমি করবই, যেহেতু অবশ্যই তারা জবাব অবশ্যই দিতে- প্রশ্ন নাগরিক হিসেবে আমি Exactly, আমারও আমি প্রশ্ন। সেটাই বলেছি। তো এনসিপির দল হিসেবে আমি সমালোচনা করি না, নাই। দলের তো তারা শীর্ষ নেতৃত্ব, দলের মধ্যে কি এই বিষয় নিয়ে কথা হয় কিনা এটা একটু জানার আগ্রহ। আর আপনি নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন চাঁদপুরে, সেইখানে আপনার কি ধরনের পরিবেশ আপনি পাচ্ছেন, প্রত্যাশিত পরিবেশ পাচ্ছেন কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, এর মধ্যে একজন আমাদের দলের সাথে এখন যুক্ত আছেন, শুধু নাহিদ ইসলাম। এবং নাহিদ ইসলাম যখন আসলে পদত্যাগ করেন, উনি কিন্তু ওনার হিসাব জনসম্মুখেই দিয়েছিলেন, সবগুলো হিসাব, ব্যাংকের হিসাব সহ নানা যা ছিল সবগুলো দিয়েছেন। আর বাকি যে 2 উপদেষ্টার কথা, সেই 2 উপদেষ্টার একজন আবার আমরা শুনি গণ অধিকারও জয়েন করতে চান, আমরা নিউজ দেখি আর কি। করেন নাই। তো তো সুতরাং ওনাকেও তাহলে দায় নিতে হবে, ওনাকেও দায় নিতে হবে। এবং ওই উপদেষ্টার যে পিএস এর কথা উনি প্রশ্ন তুললেন, এপিএস ওনাদের দলে তো যুক্ত হইতে চাইছেন, তাহলে তো ওনারাও হয়তো ওইটার ভুক্তভোগী। আমি ওই আলোচনা আসলে যাইতে চাচ্ছি না, আমাদের আসলে এখন মুভ ফরওয়ার্ড করার কথা। আমাদের সামনে একটা নির্বাচন, এই নির্বাচনটা আমাদের আদায় করে নিতে হবে, কারণ এই নির্বাচন নিয়ে আসলে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। এবং ওসমান হাদি হত্যাকাণ্ড, আপনাদের এই এতক্ষণের যে আলোচনা, আমরা সেটা বুঝলাম যে এটা আসলে পার্ট অফ দ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নানা ইস্যু আছে এখানে। এবং সেই ইস্যুটা কারা তৈরি করছে? যাদেরকে আমরা হারিয়েছি 5ই আগস্ট, তারাই আসলে চাচ্ছে না যে বাংলাদেশে আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, কারণ ডেমোক্রেটিক ট্রানজিশনটা হলেই আসলে তারা এই বাংলাদেশে ইরিলেভেন্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে নির্বাচনটা যে করে হোক পিছিয়ে দিতে হবে। এই জায়গা থেকে আমাদের আসলে যেই দলগুলো আছে, এই দলগুলোকে আসলে দায়িত্ব নিতে হবে যে করে হোক এই নির্বাচনটা আদায় করে নিতে হবে। কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বলেন বা আমরা নিজেরা যদি আসলে, হ্যাঁ আমরা সমালোচনা করব, কারণ ইট ইজ দ্য পার্ট অফ দ্য ডেমোক্রেসি, বাট আমরা নির্বাচনের প্রশ্নে যাতে সবাই ঐক্যবদ্ধ হই এবং 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে অবশ্যই অনুষ্ঠিত হয়। এখন আসি আমার আসলে নির্বাচনী এলাকার কথা। আমি আমার নির্বাচনী এলাকায় মানুষজনের কাছে যাচ্ছি, কথা বলতেছি, মানুষের সমস্যা সম্ভাবনাগুলো কথা মানুষ আসলে ভোট দেওয়ার কথাটা আসলে ভুলেই গেছে। মানুষ আসলে নির্বাচন নিয়ে আগের মতো আসলে খুব বেশি মানুষের অনভ্যাস তৈরি হয়ে গেছে, অনভ্যাস হয়ে গেছে। আপনি এরকম করতেছেন না যে প্রতিশ্রুতি দিচ্ছেন না জান্নাতের টিকিটের, আপনাকে তো প্রতিশ্রুতি দিচ্ছেন না বলে মানুষ ইয়ে হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আমরা জান্নাতের টিকিট আমরা তো দেখতেছি, আবার আরেকটা দল ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড বিক্রি করতেছে। এখন এগুলো যে আসলে মানুষকে আইওয়াস, মানুষ আসলে এখন সচেতন আসলে। ফ্যামিলি কার্ড তো আছে, সুবিধাটা কিন্তু এখনই চালু আছে, এটা আমরা দেখতে পাই দৃশ্যমান।
আর জান্নাতের টিকিটের কথা আসলে আমরা দেখতে পাই না। প্লিজ। আচ্ছা, সেটা যাদেরকে উনি ইঙ্গিত করছেন তারা উত্তর দিবে, বাট ভাই যেহেতু না, যদিও আমি- ভাই আমি আপনাকে ভাই জিজ্ঞেস করলাম এই জন্য যে আপনার তো একটা মানুষের তো একটা ইয়ে থাকে যে আমি নির্বাচন করছি, একটা তো প্রতিশ্রুতি থাকবে। জান্নাতের টিকিট না মানে দেন, আপনার আপনি তো- ভোটারদের কাছে আপনার প্রতিশ্রুতি আমার- ভাতের অধিকার দেন। আমার কথা আমি বলবো, ঠিক আছে, আপনি ভাতের অধিকার দেন, আমার বেঁচে কথা থাকার আমি অধিকার বলবো। দেন। যেমন আমরা যেটা বলতেছি যে আমরা 24-এর 5ই আগস্ট যে জন্য একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছি, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা এবার তরুণদেরকে সুযোগ দিন। এবং আমরা যেটা বলতেছি যে জুলাই যে সনদটা হয়েছে, এই সনদ বাস্তবায়নের জন্য আমাদেরকে ভোট দিন। এবং দেশে যে দুর্বৃত্তায়নের রাজনীতিটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে গত 53 বছরে, এই দুর্বৃত্তায়নের রাজনীতিটাকে সমূলে উৎপাটনের জন্য এবং চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত একটি রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমাদেরকে বেছে নিতে পারেন। আমরা আসলে মানে কোনো ধরনের এই রাজনীতির ফিল্ডে একটা সময় আমাদের আসলে আসার কোনো ধরনের ইচ্ছা ছিল না। আমরা শুধুমাত্র এই মানুষের কথা চিন্তা করে আমরা আপনাদের মাঝে আসছি, আপনারা আমাদের জনাব মাহবুব, আপনার কাছে একটা সম্পূর্ণ প্রশ্ন। আপনি মানে জুলাই সনদের স্বাক্ষর তো সবগুলো দলই করেছে বাংলাদেশের আমার জানা মতে, তো আপনাদেরকে ভোট না দিয়ে যদি অন্য দলকে ভোট দেয় তাহলে কি সনদ বাস্তবায়ন হবে না বা কি? মানে আপনি আপনাকে কেন ভোট দিতে হবে? আমার একটা আমরা ছোট্ট প্রশ্ন আছে। আমরা আমি এই প্রশ্নটা আমরা করতে চাই। আমরা কিছু আশঙ্কা দেখেছি আর কি। আচ্ছা, যেমন আমরা না ভোটের ক্যাম্পেইন দেখেছি, রাইট? আমরা দেখেছি নোট অফ ডিসেন্ট, যেগুলো আসলে মেজর ইস্যু, যেমন আপনার যে পিএসসি বা হচ্ছে নির্বাচন কমিশন, মানে যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানের আসলে প্রধানরা কিভাবে নিয়োগ হবে, এটা নিয়ে দেখলাম যে আমরা একটা বড় দলের নোট অফ ডিসেন্টের জায়গা আছে। তারপর বেসিক্যালি জুলাই সনদের যেগুলো মূল পয়েন্ট, এই মূল পয়েন্ট নিয়ে কারো কারো নোট অফ ডিসেন্ট আছে। এবং এই সংস্কারগুলো আসলে বাংলাদেশের জন্য দরকার। আমরা যদি অবশ্যই এই দরকার। সংস্কারগুলো না জুলাই করতে সনদ তো পারি, বাংলাদেশের মানুষের জন্য। হ্যাঁ, না করতে পারি, তাহলে আসলে এই যে ক্যাম্পেইনটা তো আসার কথা ছিল না, তাই না? তো এই জায়গা থেকে আমরা আশঙ্কা করি যে তারা যদি আসে তাহলে তারা এটা নিয়ে একটা ষড়যন্ত্র আচ্ছা, করতে পারে। জাসাস নেতা জনাব ইথুন বাবু, না, আপনি আমি বলতে বলছিলাম চাইছেন। যে আপনি যে এমপি ইলেকশন করছেন, এটা কি এখন থেকে 2 বছর আগে ভাবছিলেন যে আপনি না, সে তো বলেছেই তার এই ভাবনায় ছিল না। এই ভাবনা ছিল না? যেটা আমি খেয়াল করিনি। না, আপনি তো চিন্তা করলাম যে এমপি হচ্ছে, যদি হয়ে যান প্রথম কাজ কি? আমার যারা এলাকার আপনি উত্তর ভোটে- দিতে পারেন, আপনার আমার সবার এলাকার জানতে চাই। আমার এলাকার আপনি এমপি হয়ে গেলেন, আপনাকে জনগণ আপনার শুভাকাঙ্ক্ষীরা ভোট দিয়ে এমপি বানালে, আপনার প্রথম কাজ কি করবেন? প্রথম কাজটি হচ্ছে আমার জুলাই সনদটা বাস্তবায়নের জন্য আমি ফাইট করব। আর দ্বিতীয়, আমার এলাকার জন্য যেটা এখন সবচেয়ে বড় সমস্যা, আমার এলাকার আগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, এটা কমে আসছে এবং একটা অংশ কিশোর গ্যাংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে। আমার প্রথম টার্গেট থাকবে এই শিক্ষার্থীদেরকে কাউন্সেলিং করে কিভাবে আসলে আবার কলেজ আমার বিশ্ববিদ্যালয়মুখী জিজ্ঞেস করা যায়। করার কারণটা হচ্ছে আমি আপনাদের সাথে যুদ্ধে ছিলাম, আমি মৌসুমী হ্যাঁ, টুসুমী, আমি মুন্না আপনার টুসুমী, গানে হ্যাঁ, অনেক বেশি আমরা সবাই ইন্সপায়ার্ড ছিলাম, হয়েছি বিধায় আমরা। আমি আপনাকে জিজ্ঞেস হ্যাঁ, করলাম, আপনার প্রতি definitely, অনেক দোয়া definitely, থাকলো, ভালোবাসা থাকলো। definitely, আপনার গানও আমাদেরকে খুব এই যে- ইন্সপায়ার করছে, এই যে আমরা শুনি। রাজনীতি- নিয়ে একটু আলোচনা আছে ওনার রাজনীতি, প্রশ্ন আমি আছে। একটু রাশেদ খানের কাছে একটা প্রশ্ন করে আপনার কাছে চলে আসছি। যেমন রাশেদ খান, আপনি গানম্যান নিয়ে কথা বলছিলেন, গানম্যান নিয়োগ পেয়ে আপনি এখন আপনার কাছে আসে নাই সেটাও বলছিলেন, মানে কি ডিফারেন্সটা কি ফিল করতেছেন আপনি আসলে? আমি উত্তর নিরাপত্তাটা দেব, তার কি আগে সুনিশ্চিত হলো? জি, আমি কয়েকটি বিষয়ে কথা বলে এটা জি, সর্বশেষ উত্তর দেব। আমরা একটু সংক্ষেপে বলি। আসিফ এবং তার এপিএস আমাদের দলে এপিএসের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এপিএসের বিভিন্ন বিষয়ে আমরাই এই বিষয়টি সামনে এনেছিলাম এবং তার বিষয়ে অভিযোগ আমাদের যুব সংগঠন আন্দোলন করেছে, দুদকে অভিযোগ দিয়েছে। তার প্রেক্ষিতেই তার এনআইডি এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এনআইডি লক করা হয়েছে। আসিফের বিষয়টা হলো যে আসিফ যেহেতু একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, সেই বলেছিল আমাদেরকে ডেকে যে সে আমাদের সাথে আসতে চায়। তো আমরা এটিও বলেছি, ঠিক আছে, তোমার বিষয়ে যে অভিযোগ শোনা যায়, তুমি প্রয়োজনে এই বিষয়গুলো নিয়ে জনগণের সামনে তোমার বক্তব্য হাজির করো। তিনি তো বিএনপিতেও যাবেন আমরা শুনেছিলাম। সেটা তিনি আমাদেরকে বলেছিলেন যে বিএনপির সাথে তিনি যেতে চান, তিনি নিজেই বলেছিলেন। তো সে তো তার নিজের অবস্থান ক্লিয়ার করে নাই। তাহলে একচিটিয়াভাবে এনসিপির দিকে তার অবস্থান, আমি তো ঠেলে দিচ্ছেন কেন? এনসিপির কথা তো বলি নাই, আমি বলছি যে দুইজন ছাত্র উপদেষ্টা, একজন তো এনসিপি। জি। তো একজনের কথা আপনি বললেন যে তিনি যখন পদত্যাগ করেছেন তখন হিসাব দিয়েছেন, কিন্তু 6 মাসের মধ্যে 6 বার হিসাব দেওয়ার কথা ছিল, বাকি 5 বার ফাঁকি মেরেছেন। সুতরাং ওই ফাঁকি নিয়ে তো আমি কথা বলবোই, না, উনি নিশ্চয়ই, তো- তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। ছাত্র উপদেষ্টা 16 বার হিসাব দেওয়ার কথা। আসিফ মাহমুদ তার অর্থের হিসাব সম্ভবত দেননি, তার কাজের জবাবদিহিতা করেছেন আমি যতদূর দেখেছি। জি, তো যাই হোক, এই যে
আরেকটা ব্যাপার, জান্নাতের টিকিট এবং ফ্যামিলি কার্ড। একটা হলো নির্বাচনের প্রতিশ্রুতি যে আমি ক্ষমতায় গেলে এই কাজগুলো করব। রাইট। আপনি কি জান্নাতে নিতে পারবেন ক্ষমতায় গেলে? না, এটা সুতরাং আমার কি আর বলার দরকার আছে এই না, এটা বিষয়ে তো ব্যাখ্যা? সৃষ্টিকর্তার না, নির্ধারণ আমার করবে। ভাই যেটি বললেন আমি সেটাই বলছি। আর উত্তর দরকার আছে? আপনি এই প্রতিশ্রুতি দেন যে আমি ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, মানুষের জীবনের নিরাপত্তা যেটা নিশ্চিত করা হবে। tangible, দৃশ্যমান। হ্যাঁ, এবং রেশন এবং কার্ড থাকবে, জীবন কৃষি যাপনটা কার্ড থাকবে, সুন্দর সবই হবে। থাকবে। জি, জি। জি, শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলো হবে। এই কথাগুলো আপনি বলেন, এগুলো পার্থিব। অর্থাৎ নির্বাচন এটা পার্থিব বিষয়। জি। পার্থিব যে কোনো বিষয় আপনি মানুষকে বোঝান, আপনার কমিটমেন্ট মানুষের সামনে হাজির করেন, কিন্তু ওই যে আখিরাতের বিষয়গুলো তো আপনি বলতে পারেন না। আমি দেখেন, ইসলামিক রাজনীতির বিপক্ষে আমি না, আমি অবশ্যই এই রাজনীতিকে আমি এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমি সাপোর্ট করি। যে কেউ চাইলে ইসলামিক রাজনীতি, বাম রাজনীতি, মধ্যপন্থী রাজনীতি করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু পার্থিব বিষয়গুলো সামনে এনে রাজনীতি করা, এটা আসলে আমি সাপোর্ট করতে পারছি না। এই কারণে পার্থিব নাকি অপার্থিব? দুঃখিত, অপার্থিব বিষয়গুলো, পার্থিব না, পার্থিব না, ভুল হয়েছে এটা, অপার্থিব বিষয়গুলো। যেমন আপনি আমাকে ভোট দিলে, আমি নিজে শুনেছি যে আপনাকে জান্নাতে যেতে হলে এই দল করাই লাগবে। একজন ব্যারিস্টার দেখেন না, খুব টকশোতে এই মুহূর্তে আমরা দেখি, আপনারাও ডাকেন, ওই দাড়িপাল্লা থাকবে শুধু। একজন ব্যারিস্টার তো টকশোতে এসে বলেন, যদিও তার বক্তব্য তিনি পরবর্তীতে অস্বীকার করেছেন, এবং যারা ফ্যাক্ট চেক করেন তারা আবার বলেছেন না এটা সত্য, রিউমার স্ক্যানার আমি নিজে দেখেছি। তার মানে কি, মানুষকে বিভ্রান্ত করার জন্য কখনো রোজা এবং পূজাকে এক করা হয় না। আসলে কি রোজা পূজা এক হইতে পারে? এটা একজন হিন্দু ভাই তিনি এটা মানবেন না, মুসলমান হিসেবে আমিও মানব না। অর্থাৎ ধর্মকে ধর্মের জায়গায় রাখা দরকার। এবং আমরা যারা রাজনীতি করি দেখবেন এখানে আছি না, আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক করতে পারি। আমি শেষ করে দিই, তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এইখানে আমরা 4জন মুসলমান, আমরা কেউ ধর্ম নিয়ে এখানে তর্ক বিতর্ক করতে পারি? কারণ আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমরা কোরআনকে মানি। এগুলো নিয়ে ডিবেট করা আমাদের প্রয়োজন নাই, তাই না? এবং একই সাথে রাজনৈতিক কারণে এই 4-5টা জিনিস আমি যেটা বললাম, এইটাকে আসলে এই রাজনীতির সাথে রিলেট করতে গেলে সমস্যা। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনি ওয়াজ মাহফিলে আপনি আল্লাহর কথা বলেন, নবী রাসূলের কথা বলেন, আখিরাতের কথা বলেন, সেইটাকে আবার রাজনীতির সাথে রিলেট করলে, নির্বাচনের সাথে রিলেট করলে সমস্যা। সর্বশেষ যে উত্তর চেয়েছিলেন যে গানম্যান, জি, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা ঝুঁকির মধ্যে আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং বিশেষ করে উসমান হাদি হত্যাকাণ্ডের পরে যেহেতু তিনি তার জীবনের ঝুঁকির কথা বারবার বলেছিলেন, আমরাও তো বুঝতে পারছি, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলা হয়, তো সরকার মন্দের ভালো একটি উদ্যোগ নিয়েছে। এখন স্বাভাবিকভাবে আমার সাথে যদি একজন গানম্যান থাকে, তো আমি আগের থেকে কিছুটা হলে তো নিরাপদ বোধ করবো, তাই না? আমার পিছনে একজন গানম্যান, জি, ঠিক এই কারণে আমি সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সামগ্রিক এই পরিবেশটা নিরাপদ না করতে পারলে আমি সরকারকে ঘৃণা জানাই। অনেক ধন্যবাদ এখানে আপনাকে একটু- জনাব পারভেজ একটু খান। গানম্যান নিয়ে আমি একটু জনাব পারভেজ খানের পরে আপনাকে একটু সময় দিব, সংক্ষেপে আমরা শেষ করে ফেলব। গানম্যান নিয়ে একটা লিস্ট আমরা রিসেন্টলি দেখলাম। জি। হ্যাঁ, আমি জানি না আসলে সরকার কি চিন্তা ভাবনা করে এরকম একটা লিস্ট তৈরি করছে। 18 কোটি মানুষের মধ্যে এই 15 জন বা 20 জন লোকই নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আর বাকি সবাই নিরাপদ। তাহলে বাকি সবাই নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর 20 জনের দায়িত্ব ওই গানম্যানের। ফর এক্সাম্পল আমি যাই, গানম্যান তো সরকারই দিয়েছে। হ্যাঁ, সেটাই তো বললাম যে কেন তাহলে সরকার দিয়েছে, তাহলে ওই সরকার ওই গানম্যানকে দায়িত্ব দিয়েছে, আর আমার জন্য হইলো রাস্তায় থাকো, আমি দায়িত্ব নিলাম। মানে ব্যাপারটা তো আমি ঠিক, মানে তাহলে বাকিদের কি? আমি জাস্ট উদাহরণ হিসেবে বলি, আমি এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ মোহাম্মদপুর থেকে ইলেকশন করছেন। ঢাকার মধ্যে সবচাইতে সন্ত্রাসী এলাকা মোহাম্মদপুর, তা তো সবার আগে ওনাকে গানম্যান দেওয়া উচিত। আর গানম্যান দিলেই কি উনি সেফ হয়ে যাবে? আমি তো মনে করি আবেদন গানম্যান করতে পারেন আপনারা। যাদের ব্যক্তিগত গানম্যান আছে তাদের মনে হয় দেয়নি। ববি আজাদ ভাই ববি হাজ্জাজ সাহেবের কোনো ব্যক্তিগত গানম্যান নেই। আচ্ছা, তাহলে হ্যাঁ, ব্যক্তিগত গানম্যান নাই, ওনার কোনো বডিগার্ডও ছিল না। আমরা রিসেন্টলি একটা বডিগার্ড এই ওসমান হাদির পরে ওনার সাথে থাকার জন্য একজন নিয়েছি। কিন্তু আমি যতটুকু বুঝি, আমি আমার প্রফেশনাল লাইফে বা অন্যান্য জিনিসে, আসলে যদি আপনাকে কেউ টার্গেট করে, ওই গানম্যান আজ পর্যন্ত কোনো গানম্যান বের করে অস্ত্র ইউজ করে ওকে, না। আমরা শেষ করব। জনাব মাহবুবুল আলম, আপনি 30 সেকেন্ড। আমি যে বিষয়টা বলতে চাই, ভাই একটু মনে হচ্ছে একটু স্যাটিসফাইড গানম্যান পাচ্ছে, কিন্তু এই গানম্যান কার আমলে নিয়োগ পাওয়া এই লোকটা, সেটা কিন্তু ভাইও জানে গানম্যান না। কিন্তু আপনার দলের প্রধান নেতাদের সবাইকে দিয়েছে। এখন আমি satisfied আমার না। দলের কথাটা বলি, আমার দলের কয়েকজন গানম্যানের বিষয়ে আলাপ আসছে। আমার যারা মফস্বলের নেতা, যারা থানা জেলা পর্যায়ের নেতা, তারা আমাদেরকে কোশ্চেন করতেছে, ভাই আমাদের নিরাপত্তা কই, আপনারা তো নিরাপত্তা নিচ্ছেন। জি,
এটা কিন্তু একটা ভ্যালিড এটা কোশ্চেন। কি বৈষম্য তৈরি করবে? হ্যাঁ অবশ্যই, এটা তো কোনো ধরনের আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, আমি আমার নিরাপত্তা নিয়ে আমি যদি বসে আছি, গানম্যান আমার নিয়ে নেতাকর্মীর বসি, কোনো তাহলে নিরাপত্তা নাই, আমি সন্তুষ্টি ফিল বাকি লোকের করতেছি, নিরাপত্তা এটা কোনোভাবে দায়িত্ব হতে পারে না। ধন্যবাদ জনাব মাহবুব আলম আপনাকে। দর্শক, আমরা খুবই আমার তো বলাই হলো না যে। সমৃদ্ধ একটি আলোচনা শুনলাম। জনাব মিথুনবাবু, আপনি আরও সুযোগ পাবেন নিঃসন্দেহে। আজকে আমাদের সময়ের যে লিমিটেশনস, আমার কিছু কথা ছিল, এটা তো শুনতে হবে। আমি সময়ের, আচ্ছা আপনি 1 মিনিটে বলবেন। আমি জাস্ট 2 মিনিট নেব। আমি বলতে আপনি 1 মিনিট চাচ্ছি যেটা নেবেন। যেহেতু আমরা 3টা ভাইকে পেয়েছি, সেটা হচ্ছে দেখেন, দেশের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আমি যখন ছায়ানট ভাঙবো, আমি যখন প্রথম আলো ভাঙবো, আমি যখন ডেলি স্টার ভাঙবো, এটা কেন করব? এই বৃত্তিটা আমাদের মধ্যে ঢোকালোকে আপনি খেয়াল করে দেখবেন, যেটা আমি তুলতে চেয়েছি সেটা সবাইকে বলতেছি। হাদির জানাজাতে লক্ষ লক্ষ লোক আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু লোক জানাজা শেষে ঢুকে গেল ইয়ের মধ্যে, সংসদ ভবনের দিকে। সংসদের মধ্যে। এরা কারা? এরা কারা তো ভিডিও দিয়ে এরা কারা? এরা কারা? এদেরকে ভিডিও আছে, ধরছে না কেন? এরা কারা? বা এবার এরা আপনারা কারা বলছেন। ঢুকাচ্ছে? হ্যাঁ, কারা এবার ব্যাগ এরা থেকে কারা ঢুকাচ্ছে? কারা ঢুকাচ্ছে? কারা এটা বলছে কেন? এখানে ঢোকো, এটা হইতেছে না। করো? আপনি ববি আজাদ ভাইয়ের কথা বলছেন, ওনার সাথে আমার মারাত্মক ইন্টিমেসি। আপনার হুজুররা মানুষদেরকে হেদায়েত দান করবে না, ওনারা বাউলদের পিছে লেগে আছেন। ব্যাপারটা বুঝে যায়। উনি কুষ্টায় চলে যাচ্ছেন, কিন্তু ওই যে ওই মোহাম্মদপুরে যে মনে করেন রাহাজানি ফাহাজানি হইতেছে অমুক সমক, এগুলা বন্ধের জন্য কিন্তু একটা শুক্রবার দিন মিছিল হয়। এটার জন্যই ববি আজাদ সাহেব একদিন বলেছেন। আমি আপনি বলেছি, নিশ্চয়ই ওটা জানেন আমি যে শুনছি উনি একদিন বলে বলেছেন বলছি। তো যে আমরা তারা এই কালচার মানে থেকে মোহাম্মদপুরে এত এখান থেকে সন্ত্রাস, কিভাবে তার আসবো? বিরুদ্ধে কোনোদিন আমরা একটু কোনো শুনি, ওনার মিছিল কথা করলো শুনি। না। না, আমরা আর এখান বাউলদের থেকে- জন্য কুষ্টিয়া চলে গেল। জনাব পারভেজ খান, আমরা একটু ইথিনবাবুর কথা শুনি। তৈরির ওনার সাথে কথাই আমি শুনি। সম্পৃক্ততা কাদের, গোয়েন্দা সংস্থার কাজ কি, এই জিনিসগুলো, যেমন এই 16 মাস এনসিপির উপর কিন্তু মানুষের একটা আস্থা ছিল। এখন এনসিপির কাছে মানুষের নাস্তা হয়ে গেছে। নাস্তা? নাস্তা মানে সকালের ব্রেকফাস্ট। সেটা কি জিনিস? মানে এখন এই ব্রেকফাস্ট খাওয়ার পর আর মনে থাকে না এনসিপির কথা। অথচ আমি নিজে ইথুনবাবু প্রমাণ, যে 4-5 মাস এনসিপির জন্য আমি ওদের সাথে খুব ভালোভাবে মিশছি, কিন্তু ঘটনা ওদের যে একটা সুন্দর প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এই প্রেক্ষাপটটা ভাঙলো কে? ওদের মধ্যে কেন গন্ডগোল লাগলো? এনসিপি কেন ভাগ হলো? আমার প্রশ্ন কিন্তু ওদের কাছে। বৃহত্তর দল হচ্ছে বিএনপি। বিএনপি 3-3 বার দেশ শাসন করছে। আমাদের একটা জনগণের দল মানে বিএনপির দল বোঝায়। তো এখান থেকে আপনাদেরকে রাজনীতি করতে হলে আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি না করে এসে যদি আপনি হুট করে পেয়ে বসেন, ড্রাইভিং আপনার খারাপ হবেই ভাই। অনেক ধন্যবাদ জনাব মিথুনবাবু। আমরা এই আলোচনাটা আরও করতে পারবো। দর্শক, অনেক সমৃদ্ধ একটি আলোচনা হলো। গানম্যান দিয়ে আসলেই নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা যাবে, সেটি যারা গানম্যান পেয়েছেন বা পেতে যাচ্ছেন তারাই প্রশ্নটি তুলেছেন। আবার একই সাথে এনসিপির একজন নেতা যেরকম বলেছেন যে যিনি গানম্যান পেলেন আর ওই দলেরই যারা গানম্যান পেলেন না, তারাও প্রশ্নটি তুলেছেন। আমরা চাই রাষ্ট্র সব নাগরিকের সমানভাবে নিরাপত্তা নিশ্চিত করুক। দর্শক, অনেক ধন্যবাদ। চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন আজ শেষ করছি, আবার দেখা হবে।